নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল এসএসসি লাইব্রেরিয়ানের আজকে প্রথম ক্লাসে তোমাদের স্বাগত। লাইব্রেরি এস এ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড লাইব্রেরি মুভমেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার কি, কেন, কিভাবে, তার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ভারত সহ বিশ্বের যে গুরুত্বপূর্ণ গ্রন্থাগার আন্দোলন হয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত জানব। এবং এই ক্লাসটির শেষে আমরা দেখে নেব অনেক অনেক লাইব্রেরিয়ান পরীক্ষাতে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন, সাথে উত্তর এবং তার এক্সপ্লেনেশন। তো চলো দেখা যাক। প্রথম ইউনিট লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি। যে 5টি ইউনিট ধরে তোমাদের পরীক্ষা হবে তার প্রথম ইউনিট হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি। এর অন্তর্গত একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে লাইব্রেরি অ্যাজ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার। প্রথমেই জানাই যে এই সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার এই টার্মটি ইউজ করেছিলেন কি না, এস.আর. রঙ্গনাথন। এস.আর. রঙ্গনাথন কে ছিলেন তোমরা নিশ্চয়ই জানো। তো তার 5 লস অফ লাইব্রেরি সায়েন্স এই বইটি প্রকাশ পায় 1931-এ। এই বইয়ের মাধ্যমে বা এই বইয়ের ভেতরেই কিন্তু এই ধারণাটি স্পষ্টভাবে ফুটে ওঠে। কোন ধারণাটি? যে লাইব্রেরি হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। এরপর প্রথম পয়েন্টে আমরা চলে আসি যে লাইব্রেরি হলো কি? জ্ঞান, তথ্য ও সংস্কৃতির ভাণ্ডার। সমাজে লাইব্রেরি কেবল বই ধার দেওয়ার জায়গা নয়, এটি শিক্ষা, গবেষণা, বিনোদন, সংস্কৃতি, সামাজিক উন্নতির জন্য অপরিহার্য একটি প্রতিষ্ঠান। তাই লাইব্রেরি সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। তাহলে লাইব্রেরি শুধুমাত্র বই ধার দেওয়ার জায়গা নয়। এখানে শুধুমাত্র যে তুমি বই পড়লে এবং বই পড়া হওয়ার পরে তুমি দিয়ে দিলে, সেখানে জমা দিয়ে দিলে, সেরকম কিন্তু ব্যাপারটা সীমাবদ্ধ নেই। অর্থাৎ শিক্ষার সাথে, গবেষণার সাথে, বিনোদনের সাথে, সংস্কৃতির সাথে, সামাজিক উন্নতির জন্য আমাদের যে একটা সামগ্রিক চাহিদা তা মেটানোর একটা প্রতিষ্ঠানের নামই হচ্ছে গ্রন্থাগার। এখন মূলত কি হয়, শিক্ষার জন্য যায় কিন্তু সেটাও একাডেমিক্যালি, গবেষণার জন্য যায় সেটাও কিন্তু একাডেমিকের মধ্যেই পড়ছে। বিনোদনের জন্য খুব কম এখন বই পাঠকেরা পড়েন। সংস্কৃতির জন্য কিন্তু একটা আল্টিমেট ইনস্টিটিউশন হচ্ছে গ্রন্থাগার। তাই আমরা সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই এর ধারণা পাই। দ্বিতীয়ত কি বলছে, লাইব্রেরি কেন সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান কেন বলবো একটা লাইব্রেরিকে? কারণ লাইব্রেরি হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, এবং অর্থাৎ সব স্তরের মানুষের জন্য, সবার জন্য উন্মুক্ত। 8 থেকে 80 সবার জন্যই গ্রন্থাগার এবং সবার জন্যই তার চাহিদামূলক বই। এটি সমাজের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং তথ্যের চাহিদা পূরণ করে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে লাইব্রেরি তার কার্যক্রমকেও মানানসই করে তোলে। লাইব্রেরি গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ অ্যাক্সেস টু ইনফরমেশন নিশ্চিত করে। এজন্যই সোশ্যাল ইনস্টিটিউশন। এরপরে লাইব্রেরির সামাজিক ভূমিকা, অর্থাৎ সমাজে কি ভূমিকা থাকে। প্রথম ভূমিকা কি? স্প্রেড অফ এডুকেশন, শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে প্রথম ভূমিকা। ফর্মাল ও ইনফর্মাল শিক্ষাকে সমর্থন করে। অর্থাৎ ফর্মাল ও ইনফর্মাল শিক্ষা মানে হচ্ছে আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছি একটা প্রতিষ্ঠানের ভেতরে, সেখানে আমার একটা নির্দিষ্ট পাঠ্যক্রম আছে, একটা নির্দিষ্ট সিলেবাস আছে, পরীক্ষা হয় বার্ষিক, ষান্মাসিক, মাসিক। এটা হচ্ছে একটা ফর্মাল এডুকেশন, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা। এবং ইনফর্মাল মানে কি? ইনফর্মাল মানে হচ্ছে আমি কর্মজীবনে আছি এবং আমি একটি পেশাগত হিসেবে আমি সেখানে বই পড়তে চাই আমার বিনোদনের জন্য, এবং নিজের যে কর্মজগৎ সেখানে কাজের জন্য, আমি কাজের সুবিধার জন্য বা এক্সট্রা কিছু জ্ঞানের জন্য, কিছু জানার জন্য আমি যে বই পড়তে চাই, সেটা হচ্ছে ইনফর্মাল শিক্ষা। এই আজীবন শিক্ষার সুযোগ দেয় বলেই লাইব্রেরির সামাজিক ভূমিকা হচ্ছে শিক্ষার প্রসার। দ্বিতীয়ত কি? সংস্কৃতির বিকাশ। সংস্কৃতির বিকাশ ঘটানোর ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা কিন্তু অনেক। আমরা জানি সাহিত্য, শিল্প, সঙ্গীত ও ইতিহাসের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রদর্শনী করা, কোনো বক্তৃতা সভা আয়োজন করা,
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এগুলি সবই কিন্তু গ্রন্থাগারের মাধ্যমে আমরা দেখতে পাই। গবেষণায় সহায়তা করা, আমরা জানি গবেষণা গবেষকরা করেন, এছাড়াও শিক্ষকরাও কখনো কখনো গবেষণা করেন, ছাত্রছাত্রীদেরও কখনো কখনো গবেষণার বিষয় থাকে, এবং তাদের যে তথ্য, এই তথ্য প্রাপ্তির স্থানই কিন্তু হচ্ছে লাইব্রেরি। অর্থাৎ শিক্ষার প্রসার, সংস্কৃতির বিকাশ, গবেষণা সহায়তা, সামাজিক সমতা অর্থাৎ সোশ্যাল ইকুয়ালিটি, ধনী গরিব, নারী পুরুষ, গ্রাম শহর, জাতি বর্ণ সবাইকে সমান সুযোগ দেওয়াই হচ্ছে গ্রন্থাগারের কাজ। তাহলে বুঝতে পারছো যে লাইব্রেরির সামাজিক ভূমিকা কোথায়। তাহলে এই 4টে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে আছে কি, তথ্য প্রচার করা, সরকারি যেসব প্রকল্প, যেসব স্কিম আসছে এবং যেসব স্কিম অনেক দিন ধরে চলে আসছে সেই সম্বন্ধে জানা, স্বাস্থ্য সম্বন্ধে জানা, কিছু প্রাইমারি যে ট্রিটমেন্ট হয় বা কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, ঘরোয়া কিছু টোটকা বা প্রাথমিক কোনো চিকিৎসা, সাপে কাটলে কী হবে, আগুনে পুড়লে কোন চিকিৎসা দরকার, সব কিছুই কিন্তু এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি। কৃষি সম্পর্কিত তথ্য পাওয়া যায়, অর্থাৎ এখনকার দিনে নানান রকম আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিগত যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, সে সম্পর্কে আমরা জানতে পারি। তো ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে যে তথ্য দেয় তারই কিন্তু একটা ভূমিকা রাখে লাইব্রেরি। ঠিক আছে, এই 4টে-5টে পয়েন্ট কিন্তু তোমাদের জানতে হবে। এখানে 5 নাম্বার পয়েন্ট আবার আছে। 5 নাম্বার 6 নাম্বার পয়েন্টে কি বলছে, গণতান্ত্রিক চেতনাবোধ জাগানো। অর্থাৎ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, জনগণকে সচেতন করা বা সচেতন থাকা, এটা আমাদের নিজেদের সচেতন রাখা। এই জনগণকে সচেতন করে মতামত গঠনে সহায়তা করে কে? লাইব্রেরি করে। কিভাবে করে জনগণকে সচেতন? নানান রকম বই পড়ে, নানা রকম তথ্য আদান প্রদানের মাধ্যমে। ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ কোনো তথ্য আমরা মুক্তভাবে সেখানে প্রবেশ করতে পারি, কোন তথ্য আমরা জানতে পারি সেখান থেকে। অনেক তথ্যই কিন্তু আগে জানা যেত না, কিন্তু এখন বর্তমানে আমরা অনেক তথ্য জানতে পারি। দেশে কি হচ্ছে, কি ঘটছে, কোথায় কত খরচ হচ্ছে, এগুলো সবই কিন্তু আমাদের এখন জানতে পারি। এর মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করে, অর্থাৎ গণতন্ত্রের ভিত আরো মজবুত হয়। আর এর জন্য ভূমিকা রাখে বিশেষ গ্রন্থাগার। বিনোদন, এই বিনোদন শাখাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা বর্তমান দিনেও অবশ্যই এর উপস্থিতি আছে, কিন্তু অতীতে বা আগে খুবই ছিল। যখন ডিজিটাল মিডিয়া আসেনি তখন সাহিত্য, গল্প, উপন্যাস, ম্যাগাজিন এসব কিছুই কিন্তু মানুষ বই আকারে পড়তো। তো এগুলো কি, এগুলো হচ্ছে সুস্থ বিনোদন দেয়। এজন্যই গ্রন্থাগার কিন্তু একটি শ্রেষ্ঠ সামাজিক প্রতিষ্ঠান, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, অর্থাৎ এই যে লাইব্রেরির সামাজিক ভূমিকা হিসেবে 1 2 3 4 5 6টি পয়েন্ট, এই 6টি পয়েন্ট কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এবং এই টেক্সট যদি পড়ো তোমরা, তাহলে কিন্তু যে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন বা যে কোনো একটু আলোচনামূলক বিশ্লেষণধর্মী কোশ্চেনও কিন্তু তোমরা উত্তর দিতে পারবে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি লাইব্রেরিয়ানেতে আসার সম্ভাবনা আছে। তো এই লাইনটি পড়ে রাখো যে লাইব্রেরি ইজ দ্য পিপলস ইউনিভার্সিটি। এই কথাটি কে বলেছিলেন? আর.এস. রঙ্গনাথন। ওকে, সো নেক্সট, লাইব্রেরি মুভমেন্ট, গ্রন্থাগার আন্দোলন। গ্রন্থাগার আন্দোলন অনেক বড় একটি বিষয়। আমরা সেই বড় বিষয়ে আমাদের পরীক্ষাতে আসবে না, যতটুকু আসবে ততটুকু নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথমেই জেনে নিই যে সংজ্ঞা কি, কেন গ্রন্থাগার আন্দোলন। আন্দোলন মানে আমরা যতটুকু জানি যে কি, আন্দোলন মানে কোনো কিছুতে বিক্ষোভ ঘটানো, ধর্ণা দেওয়া, ঝুট ঝামেলা, লাঠিচার্জ, জলকামান, টিয়ার সেল, এগুলোই জানি। আন্দোলন সম্পর্কে কোনো ছবি ভেসে উঠলে এগুলোই ভেসে আসে। কিন্তু না, লাইব্রেরি মুভমেন্ট হলো মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, অর্থাৎ বই পড়ার অভ্যাস গড়ে তোলা, গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধি করা,
এবং সমাজে তথ্য ও শিক্ষার সমান সুযোগ পৌঁছে দেওয়ার জন্য একটি সংগঠিত প্রচেষ্টা। এর নামই হচ্ছে গ্রন্থাগার আন্দোলন। ঠিক আছে? এর জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। এজন্য প্রয়োজন হয় পাঠ্যাভ্যাসের, গ্রন্থাগার সংখ্যা বৃদ্ধি করার এবং সমাজে তথ্যকে এবং শিক্ষাকে সমান সুযোগ দেওয়া। ওকে? দ্বিতীয়ত চলে আসি কি? উদ্দেশ্য। কি, কি উদ্দেশ্য আছে গ্রন্থাগার আন্দোলনের? কেন গ্রন্থাগার আন্দোলন করতে যাব আমরা? বা কেন গ্রন্থাগার আন্দোলন হয়েছে ইতিপূর্বে? সকলের জন্য শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটানোর জন্য। অর্থাৎ তার মানে কি, আগে কিন্তু সকলের জন্য শিক্ষা ছিল না। একটা নির্দিষ্ট শ্রেণী, জাতি, তার জন্যই শিক্ষা বরাদ্দ ছিল। দ্বিতীয়ত কি, সমাজে আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। অর্থাৎ একটা সময় পরে মানুষ স্কুল ছেড়ে দেয়, কলেজ ছেড়ে দেয়, ইউনিভার্সিটি ছেড়ে দেয়, নিজের কর্মজীবনে প্রবেশ করে এবং শেষে কর্মজীবনও ছেড়ে যায়। তারপর একটা কোথাও গিয়ে তার জ্ঞান চর্চা, তার বই পড়া, এই যে পাঠাভ্যাস মুছে যায়, এই মুছে যাওয়া থেকে বাঁচায়। তাকে শিখতে সাহায্য করে আবার নতুন, নতুন কিছু। তা এই আজীবন শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়ারই একটা উদ্দেশ্য হচ্ছে লাইব্রেরি মুভমেন্ট বা গ্রন্থাগার আন্দোলন। তৃতীয়ত কি, সাংস্কৃতিক উন্নয়ন। অর্থাৎ নিজস্ব সংস্কৃতির ডেভেলপমেন্ট করা এবং সাহিত্য চর্চায় উৎসাহিত করা। এই সাহিত্য চর্চা মানে কি? সমাজের চর্চা। কারণ সাহিত্য হলো সমাজের দর্পণ, সমাজের আয়না। সমাজের আয়নাই হচ্ছে সাহিত্য। তাই সাহিত্য চর্চা করলেই আমরা সামাজিক চর্চা করব, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং তাতে উৎসাহিত করাই হচ্ছে গ্রন্থাগার আন্দোলনের একটি কাজ। নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করা। অর্থাৎ কোনো নাগরিক যদি জানতে চায় তার নিজস্ব অধিকার সম্পর্কে, সেই মৌলিক অধিকার বা তথ্য অধিকার, এই সম্পর্কে তাকে নিশ্চিত করাই হচ্ছে গ্রন্থাগার আন্দোলনের একটি উদ্দেশ্য। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। গণতান্ত্রিক চেতনা গড়ে তোলা। গণতান্ত্রিক চেতনা মানে হচ্ছে যে গণতান্ত্রিক, অর্থাৎ আমি একটি ভোট দিয়ে একটি সরকার পরিবর্তন করছি বা একটি সরকারকে আমি তার চেয়ারে বসাচ্ছি। কিন্তু আমি আমার যে ব্যক্তিগত চেতনা, তা কিন্তু অন্ধকারেই নিমজ্জিত আছে। তাহলে আমি কি রকম থাকবো? আমিও অন্ধকারেই থাকবো। তাহলে আমাকে চেতনাগ্রস্ত থাকতে হলে বা আমাকে জ্ঞানের মধ্যে থাকতে হলে তার জন্য কি চাই? জ্ঞান চাই, শিক্ষা চাই, সংস্কৃতি চাই, এবং তার চেয়েও বড় কথা কি চাই? আমাকে নিজেকে চেতনা সমৃদ্ধ হতে হবে এবং আমাকে জানতে হবে যে কোনটা আসল এবং কোনটা ভুল, এবং আমাকে কোথায় আক্রমণ করা হচ্ছে, কোথায় আমাকে ভুলভাবে কাজে লাগানো হচ্ছে। এগুলোই হচ্ছে এই এক্সপ্লয়েট করা থেকে মানুষকে বাঁচানোর একটা উদ্দেশ্যই হচ্ছে গ্রন্থাগারের কাজ। ঠিক আছে? তো এই হলো গিয়ে উদ্দেশ্য। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু গ্রন্থাগার আন্দোলন গড়ে উঠেছে বা গ্রন্থাগার আন্দোলন হয়েছে বলা চলে। বিশ্বে গ্রন্থাগার আন্দোলন, ওয়ার্ল্ড লাইব্রেরি মুভমেন্ট প্রথমে কোথায়? 1850 সালে প্রথম পাবলিক লাইব্রেরি আইন গড়ে ওঠে। অর্থাৎ সমস্ত পাবলিকদের জন্য, সমস্ত জনগণদের জন্য যে আইন, সেই পাবলিক লাইব্রেরি অ্যাক্ট গড়ে ওঠে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রথম কিন্তু পাবলিক লাইব্রেরি আইন গড়ে ওঠে। কখন? 1850-এ, অনেক প্রথম দিকে। এরপর আমেরিকাতে অ্যান্ড্রু কার্নেগি হাজারো পাবলিক লাইব্রেরি গড়ে তোলেন। এই অ্যান্ড্রু কার্নেগি, তিনিও ছিলেন একজন লাইব্রেরিয়ান এবং তিনি পাবলিক লাইব্রেরি গড়ে তোলেন আমেরিকাতে। রাশিয়া, ফ্রান্স, জার্মানি জাতীয় ও গণগ্রন্থাগারের প্রসার ঘটে। এখানেও গণগ্রন্থাগার হয়, অর্থাৎ পাবলিক লাইব্রেরি। এরপরে আমরা চলে আসি ভারতে গ্রন্থাগারে। আচ্ছা, তোমাদের কাছে এই যে বিশ্বে গ্রন্থাগার আন্দোলন, এ নিয়ে কিন্তু খুব একটা কোয়েশ্চেন আসে না। যদি আসে পরবর্তীকালে আমি সেগুলোকে এমসিকিউ আকারে করাবো। এখন আপাতত আমার যা মনে হয়েছে যে এই ৩টে-৪টে মনে রাখলে কিন্তু তোমাদের চলবে। তাহলে এটা একটা সম্যক ধারণা পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতে গ্রন্থাগার আন্দোলন, লাইব্রেরি মুভমেন্ট ইন ইন্ডিয়া। ঔপনিবেশিক আমলে, অর্থাৎ কলোনিয়াল সিস্টেম যখন আমাদের ছিল, যখন ব্রিটিশ আমল ছিল, তখন কিভাবে গ্রন্থাগার আন্দোলন উজ্জীবিত হয়েছে? ছোট ছোট সমাজভিত্তিক পাঠাগার গড়ে উঠেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, আরো অনেক 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 ব্যক্তিরা কিন্তু
গ্রন্থাগারের সাথে যুক্ত ছিলেন এবং গ্রন্থাগার আন্দোলন বলো বা গ্রন্থাগার নিয়ে কোনো চিন্তা ভাবনা, গ্রন্থাগার বাড়ানোর জন্য, গ্রন্থাগারের প্রচার করার জন্য, এসবের জন্য তারা কিন্তু খুবই উৎসাহী ছিলেন এবং খুবই উদ্যোগী ছিলেন। স্বাধীনতার পরে কি হয়েছিল, অর্থাৎ যখন ব্রিটিশরা চলে যায় তখন কি হয়েছিল? ফার্স্ট যে পাবলিক লাইব্রেরি আইন, সেটা হয়েছিল কোথায়? মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। এটা হচ্ছে 1948 হয়। ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও আইন প্রণয়ন হয়। তাহলে এখান থেকে ফার্স্ট কোশ্চেন হতে পারে হবে যে ফার্স্ট পাবলিক লাইব্রেরি আইন কোথায় হয়? ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি আইন কোথায় হয়? প্রথম মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কত সালে হয়? তাহলে কোশ্চেনটাই হবে মাদ্রাজে হয়। মাদ্রাজে হয় যে কততে হয়? 1948 হয়। 1948 হয়। ঠিক আছে? এটা হচ্ছে স্বাধীনতার পরে প্রথম পাবলিক লাইব্রেরি আইন। ডক্টর এস.আর. রঙ্গনাথন আইন। ডক্টর এস.আর. রঙ্গনাথন আইন হচ্ছে ডক্টর এস.আর. রঙ্গনাথন ভারতে গ্রন্থাগার আন্দোলনের জনক। আচ্ছা, ভারতে গ্রন্থাগার আন্দোলনের জনক যদি আমরা বলি তাহলে কিন্তু ডক্টর এস.আর. রঙ্গনাথনকে আমরা কিন্তু বলবো, এবং তার যে জন্মবার্ষিকী বা তার যে জন্মদিন সেটিকে আমরা গ্রন্থাগার দিবস হিসেবে ভারতে জানি। 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, যেখানে মধ্যে ওই লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন এই শব্দটি বা এই শব্দবন্ধটি বা এই ধারণাটি পাওয়া যায়। এবং এই বইটির মধ্যে এই যে 5টি সূত্র 1, 2, 3, 4, 5 করে যে 5টি সূত্র, এই 5টি সূত্রের মাধ্যমেই কিন্তু লাইব্রেরি সমাজের জন্য অপরিহার্য যে একটি প্রতিষ্ঠান সেই হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন। এরপরে চলে আসি আমরা পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলন। পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলন হচ্ছে 1925 সালে। কারা করছে? বিএলএ 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 দ্বারা 1925 সালে এই আন্দোলন কিন্তু সংগঠিত হচ্ছে বা এই প্রতিষ্ঠান সংগঠিত হচ্ছে। এবছর কিন্তু বিএলএর 100 বছর, বিএলএর 100 বছর শতবর্ষ উদযাপন চলছে। ঠিক আছে? জাতীয় গ্রন্থাগার অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি, যেটা আমাদের কলকাতাতে অবস্থিত। এই জাতীয় গ্রন্থাগার হলো ইম্পেরিয়াল লাইব্রেরির পরে এটি গঠিত হয়, বা ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে 1903 সালে গড়ে ওঠে। পরে 1948 সালে এটি কি জাতীয় তকমা পায়, অর্থাৎ ন্যাশনাল তকমা পায়। তাহলে 1925 সালে কি গড়ে ওঠে? বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এবং জাতীয় গ্রন্থাগার প্রথমে যা ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি, 1903 সালে গড়ে উঠেছিল, এবং পরে যখন ভারত স্বাধীন হলো তখন সেটাকে ন্যাশনালাইজড করা হলো, অর্থাৎ জাতীয়করণ করা হলো। এবং জাতীয়করণ করার ফলে 1948 সালে আমরা পেলাম কি? ন্যাশনাল লাইব্রেরি। কোথায় সেটি অবস্থিত? কলকাতাতে। আর কি হয়েছিল? গ্রামীণ গ্রন্থাগার, স্কুল, লাইব্রেরি এবং জনসাধারণের জন্য পাঠাগার স্থাপন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব। কি হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলন তার ইমপ্যাক্ট কি পড়েছিল? সমাজ, শিক্ষা ও সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছিল। আমরা এমনিতেই জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটি শিক্ষার দিক থেকে বা শিক্ষার নিরিখে শিক্ষিতার নিরিখে খুবই উপরের স্থান রয়েছে। তো সমাজে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে, গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায়, সাংস্কৃতিক জাগরণ ঘটে। এই সব কিছু সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল, কত বড় বড় আন্দোলন হয়েছিল, কত বীর বীর বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন, তারা লড়েছিলেন ব্রিটিশদের জন্য। এই যে ব্রিটিশদের অত্যাচারের জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে আমরাই। কারণ আমাদের যে জাগরণ তা কিন্তু ঘটতে অনেক দেরি হয়েছিল। তাই অনেক অনেক বিপ্লবীরা তারা ব্রিটিশদের বিপক্ষে লড়েছিলেন। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পেয়েছিল আমাদের। সমাজে বই পড়ার অভ্যেস গড়ে উঠেছিল। মানুষ নতুন নতুন তথ্য জানতে পেরেছিল। নতুন নতুন বই পড়ে অনেক কিছুর যে নিজেকে পরাধীন রাখার কত কষ্ট, এবং অন্যান্য পরাধীন দেশে কিভাবে মানুষকে আক্রমণ করছে, আমাদের
কত দূর পর্যন্ত মানুষকে সীমাবদ্ধ রাখা যায় এ সম্পর্কে মানুষ সচেতন হয়েছিল। যখনই শিক্ষা সাক্ষরতার হার বৃদ্ধি পাবে তখনই তো একটি মানুষ স্বাধীন হতে চাইবে, মুক্ত হতে চাইবে, তাই না? এই হলো প্রভাব। চ্যালেঞ্জেস কি ছিল? অর্থাৎ কি প্রতিবন্ধকতা ছিল এই গ্রন্থাগার আন্দোলন বা গ্রন্থাগার তৈরির ক্ষেত্রে, গ্রন্থাগারের প্রসারের ক্ষেত্রে কি অসুবিধা ছিল? পর্যাপ্ত অর্থ ছিল না। কারণ আম আ ভারতের আগে যদি বলা যায় তখন তো ইংরেজরা খুব একটা সাহায্য করত না বাংলার প্রতি বা বাংলা ভাষার প্রতি খুব দয়ালু ছিল না। আর যদি বলা যায় যে আ ভারত স্বাধীনের পরে তখনও কিন্তু খুব ভালোভাবে লাইব্রেরি কাঠামো গড়ে ওঠেনি। তখনও দেশ অতটা সচ্ছল ছিল না। তো পর্যাপ্ত অর্থের অভাব তো ছিলই। গ্রন্থাগারের আধুনিকীকরণে পিছিয়ে থাকা অনেক গ্রন্থাগার ছিল যেগুলো আ আধুনিকীকরণ যে নানান রকম আম যে বর্তমান দিনে তখনকার আধুনিকীকরণ, এখন তো ডিজিটালাইজেশনের যুগ। এখন তখনকার আধুনিকীকরণ বলতে অ্যা আ স্ট্যাক ভেরিফিকেশন বা আম ভালো ক্লাসিফিকেশন ইনস্টল করা এগুলো কিন্তু খুব কম তখন ছিল। তো এগুলো ছিল খুব আ পিছিয়ে থাকা একটা আ গ্রন্থাগার ব্যবস্থা তখন ছিল। সবটাই কিন্তু ছিল অর্থের অভাবের জন্য। কারণ অর্থের অভাবই আধুনিকীকরণের মূল কারণ, না হলে তো হয়েই যেত। শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল ডিভাইড, এই ডিজিটাল ডিভাইড এর চেয়েও একটা চ্যালেঞ্জ ছিল। গ্রামের মানুষরা সেখানে ইন্টারনেট কানেকশন খুব ছিল না তখনকার দিনে। তখনকার দিনে ইন্টারনেট থাকেওনি অবশ্য। এখনকার দিনের কথাও যদি বলা হয় তাও একটা চ্যালেঞ্জ ডিজিটাল ডিভাইড। ওকে? সো আ পরবর্তীতে বর্তমান অবস্থা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে যে ডিজিটাল লাইব্রেরি, ই-রিসোর্স, অনলাইন ক্যাটালগ এইগুলো কি? এই যে নানা রকম আমরা পিডিএফ এ পড়ছি, টেক্সট ফাইলে পড়ছি, হ্যাঁ? এই যে আমি তোমাদের পড়াচ্ছি, অ্যা অ্যা প্রেজেন্টেশন করছি, এটাও তো একটা ই-রিসোর্স বা ই-রিসোর্স বলা যায় একটা ডিজিটাল একটা রিসোর্স। সেখান থেকে পড়াচ্ছি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই অনলাইন ক্যাটালগ তাতে মানুষের কত সুবিধা হয়েছে বাড়িতে বসে বা যেকোনো সময় তাড়াতাড়ি করে বই কোথায় আছে, কি বই আছে, কটি বই আছে, কি অবস্থায় আছে সবই আমরা জানতে পারছি। ঠিক আছে? ন্যাশনাল মিশন অন লাইব্রেরিজ ২০১৪ তে কি হয়? একটা মিশন শুরু হয়। কি? আধুনিক পাবলিক লাইব্রেরি উন্নয়ন করা। এই পাবলিক লাইব্রেরি গুলোকে বিভিন্ন রকম যেসব অসুবিধা আছে সেগুলো সমাধান করা, ওপেন অ্যাক্সেস করা ও ই-লাইব্রেরি আন্দোলন। তো এই সবই কিন্তু আ আমাদের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? তো গ্রন্থাগার আন্দোলন সমাজকে কি করেছিল? জ্ঞান সমৃদ্ধ করেছিল এবং করছে। শিক্ষা ছড়িয়ে দিয়েছিল এবং এখনো দিচ্ছে। সংস্কৃতি গণতন্ত্রকে শক্তিশালী করেছে। তাই না? তাহলে গ্রন্থাগার আন্দোলন লাইব্রেরি মুভমেন্ট নিয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। তোমরা আ পড়ে জানতে পারলে যে গ্রন্থাগার আন্দোলন ভারতে, বিদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে গড়ে উঠেছে। তাই না? তাহলে আমরা আরো একটু বিশদে জানতে চাই যে ভারতে গ্রন্থাগার আন্দোলন কিভাবে ঘটেছিল? বা আরো একটু বিস্তারিত জানলে আরো ভালো হয়। কারণ এই ভারতে লাইব্রেরি মুভমেন্ট নিয়ে খুবই কোয়েশ্চেন আসে। বিভিন্ন পরীক্ষাতেও আসে আর ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ানের পরীক্ষাতেও কিন্তু আসার খুব চান্স আছে। ওকে? তো ১ম এই প্রাচীনকাল থেকে আধুনিক যুগে কিভাবে গ্রন্থাগার আন্দোলন নিয়ে এসছে, গ্রন্থাগার ব্যবস্থা হয়ে এসছে সেটা আমরা জানি। আমরা জানি যে তক্ষশিলা, বিক্রমশিলা এগুলো নালন্দা এগুলো প্রাচীনকালে খুব বড় একটা বিশ্ববিদ্যালয় ছিল এবং নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় ছিল তার মানে গ্রন্থাগারও ছিল। তাহলে এটি হচ্ছে প্রাচীন ভারতের গ্রন্থাগার ঐতিহ্য। প্রাচীন ভারতে এই যে নালন্দার যে গ্রন্থাগার ছিল যেটি ধ্বংস হয়ে গেছে সেটি অনেক বড় ছিল। সেটিতে কত গুরুত্বপূর্ণ নথি ছিল। মঠ, আশ্রম, মন্দির, পুঁথি ও পান্ডুলিপি সংগ্রহ ছিল এখানে। এগুলি মূলত ছাত্র এবং পণ্ডিতদের জ্ঞানার্জনের কেন্দ্র ছিল। ঠিক আছে? এখানে কিন্তু আ সবার জন্য ওপেন অ্যাক্সেস থাকেনি। ওকে? কারণ নালন্দায় বিক্রমশিলা এগুলো বিশেষ করে যারা পণ্ডিত ছিলেন এবং সেখানে যারা আশ্রমিক ছিলেন, ছাত্র ছিলেন তারাই কিন্তু অ্যাক্সেস করতে পারতেন বা পড়তে পারতেন। জনসাধারণের জন্য কিন্তু সেগুলো ছিল না।
তখন সামাজিক অবস্থাও সেরকম ছিল অবশ্যই। যাই হোক, দ্বিতীয়ত আমরা আসি কি ঔপনিবেশিক আমল। এটা আমরা দেখলাম প্রাচীন ভারতে। এরপরে ঔপনিবেশিক আমলে গ্রন্থাগার আন্দোলন ১৯ শতকে, অর্থাৎ ১৯ শতকে আমরা সমাজ সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে পাঠাগার স্থাপন করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ের সঙ্গে লাইব্রেরি প্রচলন করেন, অর্থাৎ তিনি যে বিদ্যালয়গুলি করতেন তার সাথে সাথে একটি করে লাইব্রেরি যুক্ত করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পাঠাগার চালু করেন, যেমন সেন্ট্রাল লাইব্রেরি, রবীন্দ্র বিশ্বভারতী লাইব্রেরি। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের উন্নয়ন করেছিলেন। অনেক অনেক বই আছে, অনেক অর্থও দান করেছিলেন, অনেক ব্যবস্থাপনা করেছিলেন। তা এই হচ্ছে ঔপনিবেশিক আমলে। এবং ইম্পেরিয়াল লাইব্রেরির প্রতিষ্ঠা হয়েছিল যখন ১৯০৩-এ। তখন কিন্তু এই যে লর্ড কার্জন কিন্তু প্রতিষ্ঠা করেন কি ইম্পেরিয়াল লাইব্রেরি। এই লর্ড কার্জন ১৯০৩ সালে প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ যখন ভারত স্বাধীন হলো তখন সেটা ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়ে নাম হলো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, কলকাতা। বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন ১৯২৫ সালে, আগেই জানলে, বাংলায় পাঠাগার আন্দোলনের সংগঠন। গ্রামীণ পাঠাগারের বিকাশে অবদান রাখে। গ্রামীণ পাঠাগার অর্থাৎ যেগুলো গ্রামে গ্রামে যে লাইব্রেরিগুলো থাকে সেগুলোই উন্নয়ন বা সেগুলোর বিকাশ এর জন্য বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে স্বাধীনতার পরে গ্রন্থাগার আন্দোলন। স্বাধীনতার পরে গ্রন্থাগার আন্দোলন কি কি হয়েছিল? প্রথমেই আমরা জানি যে মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয়, অর্থাৎ এখন যেটি তামিলনাড়ু। এই মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কততে চালু হয়? ১৯৪৮-এ। এটি ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি আইন। এরপর মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গ 1979-এ কিন্তু চালু হয় পশ্চিমবঙ্গ গ্রন্থাগার আইন। ডক্টর এস.আর. রঙ্গনাথন, জন্ম 1892 এবং প্রয়াণ 1972। ভারতে গ্রন্থাগার আন্দোলনের জনক ছিলেন। তার 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, যেটি 1941 সালে প্রকাশিত হয়। এই ডেটগুলি, এই সালগুলি তোমরা কিন্তু খুব মনে রাখার চেষ্টা করবে যে 1931 সালে তার প্রকাশিত হয় 5 লস অফ লাইব্রেরি সায়েন্স বইটি, এবং সেখানে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় গ্রন্থাগারকে। তিনি লাইব্রেরি ডেভেলপমেন্ট মুভমেন্ট এর প্রধান সংগঠক ছিলেন, তাই না? ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার্স ইন পাবলিক লাইব্রেরিজ, এই একটা কত সালে এসেছিল? 1954 সালে এসেছিল। অর্থাৎ কি, প্রত্যেক যে প্রকাশক যারা বই প্রকাশ করেন তাদের প্রকাশিত যে বই বা কোনো সংবাদপত্র ন্যাশনাল লাইব্রেরি ও অন্যান্য নির্দিষ্ট গ্রন্থাগারে জমা দিতে বাধ্য করা। এই যে বাধ্য করা, এটাই কিন্তু ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্টের মাধ্যমে, মানে আন্ডারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক সময়ে গ্রন্থাগার আন্দোলন, অর্থাৎ এখনকার দিনে আমরা যেসব গ্রন্থাগার দেখছি, ডেলনেট হচ্ছে 1988 সালে প্রতিষ্ঠা হওয়া একটা গ্রন্থাগার নেটওয়ার্ক। অর্থাৎ এই ডেলনেটের সাহায্যে অনেক গ্রন্থাগার কিন্তু যুক্ত হয়ে আছে। অর্থাৎ এটা একটা কি বলা হয়, ছাতা বলা চলে। ঠিক আছে, এটা হচ্ছে ছাতা, এটা হচ্ছে ছাতা একটা। এর তলাতে কিন্তু অনেক অনেক ছোট ছোট বড় বড় লাইব্রেরি আছে। এটা হচ্ছে একটা গ্রন্থাগার নেটওয়ার্ক। ইনফ্লিবনেট 1991 সালে প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। ডেলনেট গুরুত্বপূর্ণ, 1988 সালে প্রতিষ্ঠা হয়। ইনফ্লিবনেটের কাজ কি? বিশ্ববিদ্যালয় ও গবেষণা গ্রন্থাগারকে অনলাইনে যুক্ত করাই হচ্ছে ইনফ্লিবনেটের কাজ। ন্যাশনাল মিশনস অন লাইব্রেরিজ 2014 সালে যেটি হয়েছিল, এই আধুনিকীকরণ এবং ডিজিটাল লাইব্রেরি প্রকল্প চালু হয়। তাহলে এটাও প্রশ্নে আসতে পারে যে ন্যাশনাল মিশন অন লাইব্রেরিজ কত সালে চালু হয় এবং তার উদ্দেশ্য কি? উত্তর হবে 2014। উদ্দেশ্য হলো আধুনিকীকরণ ও ডিজিটাল লাইব্রেরি প্রকল্প। ই-রিসোর্স ডিজিটাল লাইব্রেরি ওপেন অ্যাক্সেস মুভমেন্ট, আধুনিক লাইব্রেরি মুভমেন্ট এর নতুন ধাপ, তাই না? ওপেন অ্যাক্সেস আমরা
যে কেউ যে বই পড়তে পাচ্ছি, বই নিতে পাচ্ছি, এগুলো হচ্ছে একটা আধুনিক লাইব্রেরি মুভমেন্টের ধাপ। ডিজিটাল লাইব্রেরি পাচ্ছি, আমি সেখানে পিডিএফ থেকে বই পড়তে পারছি, সেখানে বসে বই পড়তে পারছি, কম্পিউটারে বই পড়তে পারছি। ই রিসোর্স অর্থাৎ অনলাইনে বিভিন্ন রকম ফাইলের দ্বারা আমরা সে কোনো কিছুর কোনো উৎস, কোনো গবেষণার কাজে কোনো তথ্য আমরা পাচ্ছি। এর প্রভাব কি ঘটছে? শিক্ষার প্রসার ঘটছে, সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, গ্রামীণ ও শহরে পাঠাভ্যাস গড়ে উঠছে, তাই না? মানুষরা সচেতন হচ্ছে, গ্রামীণ মানুষেরা সচেতন হচ্ছে, শহরের মানুষরা সচেতন হচ্ছে, শিক্ষার প্রসার ঘটছে, সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে, সমাজে তথ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তথ্যের যে প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের উন্নতির জন্য, সে নিয়ে আমরা জানতে পারছি। গবেষণা, উচ্চশিক্ষা ও সংস্কৃতির বিকাশ। এই যে উচ্চশিক্ষা সম্বন্ধে আমরা জানতে পারছি যে কোন ক্লাস থেকে কোন ক্লাসে এই ক্লাসে গেলে আমাদের কি, কি সাবজেক্ট থাকে, বা উচ্চ মাধ্যমিকের পরে কি, কি কোন, কোন জায়গায় ভর্তি হওয়া যায়, কোথায়, কোথায় পড়া যায়, কোন, কোন সাবজেক্ট নেওয়া যায়, কোন সাবজেক্ট নিলে ভবিষ্যতে আমি উচ্চশিক্ষার জন্য কি পরীক্ষা দিতে পারি, বা কোন জায়গায় আমি নিযুক্ত হতে পারি কর্মজীবনে। এসব সম্পর্কে আমরা জানতে পারছি, যেগুলো আগে কিন্তু জানা ছিল না। এর জন্য গ্রামের বা শহরেরও অনেক ছেলে মেয়ে পিছিয়ে থাকতো। গবেষণার কাজে আমাদের সহায়তা করছে। গণতান্ত্রিক চেতনা তো অবশ্যই আমাদের বৃদ্ধি করছে এবং তথ্যের অধিকার প্রতিষ্ঠা করছে। আমরা সবকিছু জানতে পারছি। আমাদের ছেড়ে বা আমাদের লুকিয়ে কোনো কিছু হলেই আমরা তার স্পষ্টতা জানতে পারছি, তাই না? দাবি রাখতে পারছি। এটাই হচ্ছে একটা প্রভাব। তাহলে এই হচ্ছে আধুনিক সময়ে গ্রন্থাগার আন্দোলন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ডেলনেট, ইনফ্লিবনেট, ন্যাশনাল মিশন অন লাইব্রেরিজ, এগুলো কিন্তু তোমরা জানবে যে ডেলনেট কিসের জন্য, ইনফ্লিবনেট কিসের জন্য, এই মিশনটি কিসের জন্য হয়েছিল। এগুলো কিন্তু আমি টেলিগ্রামে একটি গ্রুপ করে পিডিএফগুলি পরপর আপলোড করে রাখবো। সেখান থেকে তোমরা কিন্তু পড়তে থাকবে। এই পিডিএফটি পড়লেই কিন্তু, যে আমি পিডিএফগুলো দেবো, এগুলো পড়লেই কিন্তু এনাফ ফর এসএসসি লাইব্রেরিয়ান। এরপরে তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। ঠিক আছে? এরপর এমসিকিউ থেকে অ্যানালাইসিস করে কিন্তু পড়াশোনা হবে। ওকে? তো টেক্সচুয়াল হিসেবে এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চ্যালেঞ্জ, এটারও কিন্তু একটা প্রতিবন্ধকতা রয়েছে। পর্যাপ্ত অর্থর অভাব এবং অবকাঠামোর অভাব, তাই না? অনেক রাজ্যে এখন পাবলিক লাইব্রেরি অ্যাক্ট হয়নি। গ্রন্থাগারের আধুনিকীকরণে পিছিয়ে থাকা, শহরে গ্রামের যে ডিজিটাল ডিভাইড, এটা তো একটা বড় সমস্যা। ওয়াইফাই এর সুবিধা নেই, কম্পিউটারের সুবিধা নেই, নানান সমস্যা। কনক্লিউশন অর্থাৎ উপসংহারে আমরা কি জানতে পারি, যে ভারতে গ্রন্থাগার আন্দোলনের মূল ভিত্তি স্থাপনই করেছেন কে? এস.আর. রঙ্গনাথন স্যার, তাই না? 1948 সালের মাদ্রাজ পাবলিক লাইব্রেরি আইন থেকে শুরু করে আজকের যে ডিজিটাল লাইব্রেরি পর্যন্ত, আমরা যে এত কিছু লাইব্রেরিতে গিয়ে আরএফআইডি থেকে আরএফআইডি দিয়ে বই তুলছি, নিয়ে যাচ্ছি, এন্ট্রি হচ্ছে, এসবই যে আমাদের একটা ডিজিটালি সিস্টেমের মধ্যে এসেছি, এর শুরুটাই কিন্তু করেছিলেন কে? 1948 সালে এস.আর. রঙ্গনাথন, বা ডক্টর এস.আর. রঙ্গনাথন স্যার, তাই না? এরপরে বিদেশে গ্রন্থাগার আন্দোলন নিয়ে আমরা কিছুটা জানি। আগেই তো জেনেছি কিছুটা। এরপরে গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ইংল্যান্ডে লাইব্রেরি মুভমেন্ট। পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1850, এটি ছিল বিশ্বের প্রথম পাবলিক লাইব্রেরি। অর্থাৎ জনসাধারণের পড়ার জন্য যে আইন, বা জনসাধারণের পাঠাগারে প্রবেশের জন্য যে আইন বা সুবিধা, সেটি শুরু হয় পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1850 এই অনুযায়ী। এটা কোথায় হয়? ইংল্যান্ডে হয়। এর উদ্দেশ্য কি ছিল? সাধারণ জনগণের জন্য বিনামূল্যে বই পড়ার সুযোগ দেওয়া। তার জন্য কোনো অর্থ খরচ করতে হতো না। প্রথমে কি করতো? ট্যাক্সের জন্য করের মাধ্যমে অর্থ সংগ্রহ করে লাইব্রেরি চালানো হতো। এর মাধ্যমে লাইব্রেরি মুভমেন্ট ইউরোপে কিন্তু ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত কি? আমেরিকায় লাইব্রেরি মুভমেন্ট। তাহলে ইংল্যান্ডে লাইব্রেরি মুভমেন্ট কখন হয়? পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1850 সালে। এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আমেরিকায় লাইব্রেরি মুভমেন্ট কে করেন? অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগি, যিনি 1835 জন্ম, 1919 প্রয়াণ। তাকে কি বলা হয়? লাইব্রেরি ফিলান্থ্রপিস্ট। এই ওয়ার্ডটা মনে রাখবে, লাইব্রেরি
ফিলান্থ্রপিস্ট কাকে বলা হয়? অ্যান্ড্রু কার্নেগিকে। অ্যান্ড্রু কার্নেগি কিসের সাথে যুক্ত যদি তা বলা হয় তখন বলবে আমেরিকান লাইব্রেরি মুভমেন্ট। আমেরিকান লাইব্রেরি মুভমেন্ট, রাইট? তাহলে তিনি 2,500 এরও বেশি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য তিনি অর্থ দান করেছিলেন। মানে বুঝতে পারছো যে টাকার অঙ্কটা কত বড় ছিল তখনের দিনে, তিনি এত টাকা খরচ করেছিলেন কিন্তু 2,500-এরও বেশি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। তার জন্যই তাকে বলা হয় কি লাইব্রেরি ফিলান্থ্রপিস্ট। কাকে বলা হয়? অ্যান্ড্রু কার্নেগিকে। অ্যান্ড্রু কার্নেগি কিসের সাথে যুক্ত? আমেরিকায় লাইব্রেরি মুভমেন্টের সাথে। পাবলিক লাইব্রেরি সিস্টেম ছিল প্রথমে এবং তারপরে কি হয় ফেডারেল ও স্টেট গভর্নমেন্টসের উদ্যোগে আরো শক্তিশালী হয়। অর্থাৎ যেসব স্টেট আছে তারাও কিন্তু নিজস্ব নিজস্ব স্টেটে নিজস্ব নিজস্ব লাইব্রেরি পাবলিক লাইব্রেরি গড়ে তোলে এবং সেগুলোকে ডেভেলপমেন্ট করে। ঠিক আছে। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1876 1876-এ এ এল এ এ এল এ 1876 1876-এ গড়ে ওঠে। ঠিক আছে। যা লাইব্রেরি মুভমেন্টকে আরো সংগঠিত করে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1876-এ গড়ে ওঠে, গঠিত হয়, যা লাইব্রেরি মুভমেন্টকে আরো সংগঠিত করে। রাশিয়ায় লাইব্রেরি মুভমেন্ট বিপ্লব পরবর্তী যুগে, অর্থাৎ রুশ বিপ্লব যখন পেরিয়ে যায় তারপরে 1917-র পরে শিক্ষা ও গণসচেতনার জন্য গণগ্রন্থাগার স্থাপন করা হয়। পাবলিক রিডিং রুম এবং ওয়ার্কার্স লাইব্রেরি প্রতিষ্ঠা হয়। কাদের জন্য? সাধারণ শ্রমিক এবং কৃষকদের জন্য, যাতে তারাও শ্রমিকরাও নিজস্ব চাহিদা নিজস্ব বিনোদন ঘটাতে পারে বইয়ের মাধ্যমে, অনেক অনেক তথ্য পেতে পারে, কৃষকরা অনেক তথ্য পেতে পারে। এই জন্য পাবলিক রিডিং রুম ওয়ার্কশপ লাইব্রেরি প্রতিষ্ঠা পায়। কোথায়? রাশিয়াতে। রাষ্ট্রীয়ভাবে ন্যাশনাল লাইব্রেরি নেটওয়ার্ক তৈরি হয়। ফ্রান্সের লাইব্রেরি মুভমেন্ট, এটা রাশিয়া লাইব্রেরি মুভমেন্ট হয়ে গেলে ফ্রান্সের লাইব্রেরি মুভমেন্ট। ফ্রান্সের লাইব্রেরি মুভমেন্ট কি? ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিদ্রোহ। এই যে রাজকীয় চার্চ ও লাইব্রেরি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে রাজাদের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং চার্চে যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো কিন্তু যে কোনো মানুষ যে অ্যাক্সেস করতে পারতো, পড়তে পারতো সেখান থেকে বই নিয়ে। তাহলে এখানে লেখা আছে কি? বিবলিওথেকিউ ন্যাশনালে ডি ফ্রান্স, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, জনগণের লাইব্রেরি হিসেবে বিকশিত হয়। 19th সেঞ্চুরিতে কি হয়? পাবলিক লাইব্রেরি মুভমেন্ট ছড়িয়ে পড়ে ফ্রান্সে। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বিবলিওথেকিউ ন্যাশনালি ডে ফ্রান্স এই জনগণের জন্য লাইব্রেরি হিসেবে বিকশিত হয়। এটা কিন্তু জনগণের জন্য লাইব্রেরি হিসেবে তার প্রকাশ ঘটে। জার্মানিতে লাইব্রেরি মুভমেন্ট, গবেষণা ও উচ্চশিক্ষার ভিত্তিতে লাইব্রেরি বিকাশ লাভ করে। ইউনিভার্সিটি লাইব্রেরি ও স্টেট লাইব্রেরি একসঙ্গে কাজ করে, শিক্ষা ও গবেষণার প্রসার ঘটায়। ঠিক আছে। জাপানে লাইব্রেরি মুভমেন্ট কি? লাইব্রেরি ল 1950-এ 1950-এ লাইব্রেরি পাবলিক লাইব্রেরি মুভমেন্টের ভিত্তি স্থাপন হয়। ঠিক আছে। 1950-এ মডার্ন লাইব্রেরি সার্ভিস স্কুল, বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক স্তরে কি কি সংগঠন মুভমেন্টের সাথে জড়িত? যেমন ইউনেস্কো। ইউনেস্কো কি করে? ইউনেস্কো ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন অফ ও পাবলিক লাইব্রেরি ডেভেলপমেন্টে কাজ করে। ইফলা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন এন্ড ইনস্টিটিউশন 1927-এ যেটি প্রকাশ পায়। এর কি? লাইব্রেরি মুভমেন্টকে আন্তর্জাতিকভাবে সংগঠিত করা। এটা একটা আন্তর্জাতিক সংগঠন। উপসংহারে বিদেশি লাইব্রেরি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? যে যাতে সবাই বই পড়ার সুযোগ পায়, সমানভাবে শিক্ষা পায়। বই পড়ার সুযোগের সাথে সাথে তথ্য প্রাপ্তি নিশ্চিত করা কিন্তু ছিল মূল উদ্দেশ্য। কোথায়? বিদেশে। আমাদের দেশেও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তাই ছিল। ইংল্যান্ডের পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1850-এ, তাই না? ইংল্যান্ড পাবলিক লাইব্রেরি অ্যাক্ট 1850-এ। আর আমেরিকার কার্নেগি মুভমেন্ট লাইব্রেরি মুভমেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তাহলে তোমরা কিন্তু এই দুটো কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে আমেরিকায় লাইব্রেরি মুভমেন্ট যিনি যাকে যে লাইব্রেরি ফিলান্থ্রপিস্ট হিসেবে যিনি পরিচিত তার নাম হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি। ঠিক আছে। তিনি 2,500-এর বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য অর্থ খরচ করেন
এবং ইংল্যান্ডে যে পাবলিক লাইব্রেরি মুভমেন্ট, সেটি হচ্ছে প্রথম পাবলিক লাইব্রেরি আইন বিশ্বের গোটা পৃথিবীর। সেটা হয়েছিল কততে? 1850-এ। ঠিক আছে? এবং আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন যে 1876, এটাও কিন্তু এলে মনে রাখবেন। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে বিদেশে লাইব্রেরি আন্দোলন আমরা পড়লাম। এরপরে পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলন আরো স্পষ্ট করে জানি আমরা। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে গ্রন্থাগার আন্দোলনও কিন্তু বিকাশ লাভ করে। আমরা যত সাংস্কৃতিক আন্দোলন হচ্ছে, সামাজিক আন্দোলন হচ্ছে, নানা রকম বিদ্রোহ ঘটছে বাংলার বুকে ইংরেজ শাসনকে খর্ব করার জন্য, ইংরেজদের গর্বকে খর্ব করার জন্য, তখন কিন্তু গ্রন্থাগারের আন্দোলনও বিকাশ লাভ করছে। তারপর গ্রন্থাগারও কিন্তু গড়ে উঠছে, মানুষের বই পড়ার চাহিদা বাড়ছে, তথ্য পাওয়ার জন্য বা তথ্য চাহিদা গড়ে উঠছে মানুষের ভেতরে। এই যে হৃদয়ের যে জাগরণ, এই থেকেই কিন্তু মানুষের চেতনার শুরু। এই চেতনার সূত্রপাতেই কিন্তু ইন্ধন যোগায় গ্রন্থাগার আন্দোলন। নবজাগরণ যুগে পাঠাগার ছিল শিক্ষা ও সংস্কৃতির প্রধান হাতিয়ার। শিক্ষা না থাকলে মানুষ আন্দোলন করতে পারে না। একজন বিশিষ্ট বিপ্লবীর কথায় তোমরা নিশ্চয়ই জানো যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ বিপ্লবের শুরুটাই হয় শিক্ষা থেকে। তাই শিক্ষা না থাকলে সেখানে চেতনারও কোনো চেতনা খুঁজে পাওয়া যায় না। সে অচেতন থাকে এবং সে কিন্তু বুঝতে পারে না যে তাকে কোথায় এক্সপ্লয়েট করা হচ্ছে। সো দ্বিতীয়ত আমরা কি ঔপনিবেশিক আমলে গ্রন্থাগার আন্দোলন, ঔপনিবেশিক আমলে গ্রন্থাগার আন্দোলন কিরকম ছিল? সমাজ সংস্কারক শিক্ষাবিদদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু স্থাপিত করেছিলেন। তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি উন্নয়ন করেছিলেন কে? আশুতোষ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পাঠাগার করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু লাইব্রেরি, সেখানে লাইব্রেরি সেকশন এখনো তাতেও প্রচুর সংখ্যক বই রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকটি বিদ্যালয়ের সাথে গ্রন্থাগার চালু করেছিলেন। ইম্পেরিয়াল লাইব্রেরি লর্ড কার্জনের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে আমরা জানি যে জাতীয় গ্রন্থাগার হিসেবে প্রকাশ পায় ন্যাশনাল লাইব্রেরি হিসেবে কততে? 1948-এ। 1903-এ ইম্পেরিয়াল লাইব্রেরি এবং 1948-এ দেশ স্বাধীনের সাথে সাথেই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া স্থাপিত হয় বা তার নাম পরিবর্তন হয় ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে ন্যাশনাল লাইব্রেরি। গ্রামীণ পাঠাগার 19 শতকে কি হয়? গ্রামে গ্রামে ছোট ছোট পাঠাগার গড়ে উঠতে থাকে। এসব পাঠাগার সমাজ চেতনা শিক্ষার কেন্দ্র ছিল এবং তাদের যে গ্রামের যে মানুষের শিক্ষা চেতনা, যে মানুষের নিচু ছিল এবং মানুষ যে কোনো তথ্য পেত না যোগাযোগের জন্য, সেখানে মানুষরা সহজেই কোনো তথ্য পেত বা এই যে চাহিদা তা মেটাতো গ্রামীণ পাঠাগারগুলি। এগুলো ছিল একটা শিক্ষার কেন্দ্র, তাই তো? তো এই যে সংগঠিত আন্দোলন আবার ছিল, সংগঠিত আন্দোলন মনে হচ্ছে আন্দোলন তো চারদিকেই হতো, মানুষ সবাই এককভাবে কেউ চেষ্টা করতো, কোনো প্রতিষ্ঠান থেকে চেষ্টা করতো, কিন্তু একটা সংগঠন থেকে চেষ্টা করা, অর্থাৎ কোনো একটা সংগঠন প্রতিষ্ঠা করে চালানো, এটা কিন্তু এই বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল 1925 সালে এই সংগঠনের পথ চলা। পশ্চিমবঙ্গের গ্রন্থাগার আন্দোলনের প্রধান সংগঠন কে? বিএলএ। বিএলএ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিএলএ কত সংগঠিত হয়? 1925-এ। 1925-এ উদ্দেশ্য কি ছিল? পাঠাগারের প্রচার করা, গ্রন্থাগারিকদের প্রশিক্ষণ দেওয়া, আইন প্রণয়নের দাবি এবং কি গ্রাম ও শহরে গ্রন্থাগারের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। এগুলো হচ্ছে এর উদ্দেশ্য। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ সংগঠিত আন্দোলন। তারপরেই চলে আসছে স্বাধীনতার পরে গ্রন্থাগার আন্দোলন। যখন ন্যাশনাল লাইব্রেরি হলো 1948-এ, স্বীকৃতি পেল স্বাধীন ভারতের জাতীয় গ্রন্থাগার হিসেবে, এবং বঙ্গ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট হলো 1979-তে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার পাশ করলো এই আইন। উদ্দেশ্য কি ছিল? যাতে আর্থিক সাহায্য, প্রশাসনিক কাঠামো এবং লাইব্রেরি নেটওয়ার্ক তৈরি করা। অর্থাৎ কোনো একটা আইন হয়ে গেলে সেটা নিয়ে কি হয়? সেটা নিয়ে চিন্তা ভাবনা হয় এবং সেটা নিয়ে কথা বলার অধিকার থাকে। এবং সরকারের একটা কর্তব্য থাকে। তো সেখানেই আমরা 1979 সালে পেলাম এই আইন, এই অ্যাক্ট,
এবং এই অ্যাক্টের মাধ্যমেই আর্থিক সাহায্য পেতে শুরু থাকলো পাবলিক লাইব্রেরিগুলো। একটা লাইব্রেরি নেটওয়ার্ক গঠিত হলো। লাইব্রেরি নেটওয়ার্ক মানে এই যে গ্রামের থেকে জেলা স্তরে, জেলা থেকে রাজ্য স্তরে, রাজ্য থেকে কেন্দ্র স্তরে, এই যে স্তরগুলো, এই স্তরগুলো, এই যে কাঠামোটা, এই কাঠামোটা গড়ে উঠলো, এই নেটওয়ার্কটা গড়ে উঠতে থাকলো। এগুলো একটা নিশ্চিত করা হলো যে এই আইনের মাধ্যমে এগুলোর সুবিধা পাওয়া যাবে। এর অধীনে কি হলো, ডাইরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিস ওয়েস্ট বেঙ্গল গঠন করা হলো। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রধান অফিস, হেড অফিস, কি পশ্চিমবঙ্গে যাবতীয় যে গ্রন্থাগার আছে পাবলিক লাইব্রেরি, তার একটা প্রধান অফিস এখানে। ওকে, তাই এই হলো স্বাধীনতার পরে যেভাবে গ্রন্থাগার আন্দোলন হয়েছে। বর্তমান অবস্থায় ২৫০০ এরও বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি আছে, যেগুলো সরকার সরাসরি সাহায্য করে। প্রতিটি জেলায় তো ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছেই, যেমন কলকাতা স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আছে, হ্যাঁ। আমাদের একদম যদি শেষের স্টেট ধরি, বাঁকুড়া, পুরুলিয়া, সেখানেও ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, হ্যাঁ। গ্রামীণ ও পাড়া লাইব্রেরি তো আছেই। আমরা অনেক জানি যে সুকান্ত পাঠাগার বা হয়তো নেতাজি পাঠাগার, এগুলো তো আমরা অনেকেই আমাদের পাড়াতে অবস্থিত, আমরা সবাই জানি। আধুনিক উদ্যোগ, ডিজিটালাইজেশন, ই লাইব্রেরি, অনলাইন ক্যাটালগ, এ সম্বন্ধে আমরা কি করতে পারি, মানে খুব তাড়াতাড়ি বইয়ের কাছে পৌঁছতে পারি, এবং কোনো গ্রন্থাগারিকেও এর সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি আমাদেরকে নিজের চাহিদা পূরণ করে, তাতে আমাদের সময় কম যায়। প্রভাব, কি কি প্রভাব পড়েছে? শিক্ষার প্রসার ও সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সাক্ষরতার পার্সেন্টেজ হিসেবে যে বাৎসরিক বা নিজের যে কি বলবো, যেটা যে আমাদের যে স্টেপ থাকে, যে ফার্স্ট কে হলো, এই যে সারা দেশের নিরিখে যে আমাদের শিক্ষার পার্সেন্টেজ বা শিক্ষার যে হার, তার বৃদ্ধি ঘটানো কিন্তু এই গ্রন্থাগারের দ্বারা হয়েছে। আর গ্রন্থাগার না থাকলে কি হতো, মানুষ আরো আজও পিছিয়ে থাকতো। অনেক অনেক স্টেটে কিন্তু নেই, এবং সেই স্টেটগুলোতে এই যে যে প্রভাবগুলো, আমাদের যে সুপ্রভাবগুলো, যে সুফলগুলো ঘটেছে, এগুলো কিন্তু আহ সেখানে কিন্তু ঘটেনি। সেখানে কিন্তু এখনো পর্যন্ত লাইব্রেরি পরিষেবা পৌঁছায়নি বলে। গ্রামে শহরে পাঠাভ্যাস তৈরি হয়েছে, রাজনৈতিক সামাজিক চেতনা বৃদ্ধি পেয়েছে, মানুষ প্রশ্ন করতে শিখেছে, তাই না? বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অবদান রেখেছে কে? এই আন্দোলনগুলো। সংস্কৃতির বিকাশ ঘটেছে। আজ আমরা আহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই যে নানান জেলা, নানান এরিয়ার সম্বন্ধে তার যে নির্দিষ্ট সংস্কৃতি, তার যে গান, তার কলা, তার চিত্র, তার নৃত্য, এই যে বিভিন্ন রকম ভাবে আমরা যে জানতে পারি, এর বিকাশ রেখেছে কে? গ্রন্থাগার বা এই গ্রন্থাগার আন্দোলন। তাহলে এই হচ্ছে আমাদের সংগঠিত আন্দোলন, এবং স্বাধীনতার পরে পরে বর্তমান অবস্থায় যে আন্দোলন হয়েছে তা নিয়ে কিছু কথা তোমরা জানলে। এগুলো খুবই উম, গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখার চেষ্টা করো, সবসময় টেক্সটটা রিভাইজ করো। এরপর চ্যালেঞ্জেস, সেই একই রকমের প্রযুক্তিগত পশ্চাৎপদতা, এগুলো হচ্ছে এখনকার দিনে প্রযুক্তিগত যদি না হয় তাহলে পিছিয়ে পড়বে একটা গ্রন্থাগার, তাই না? গ্রামে গ্রামে গ্রন্থাগারের ব্যবহার হার তুলনামূলক কম হয়ে পড়েছে, তাহলে যাতে মানুষরা বইমুখী হয় তার প্রচেষ্টা করা, তার একটা সায়েন্টিফিক প্রচেষ্টা করা। ও অনেক লাইব্রেরির আধুনিকীকরণই হয়নি, তাই না? আধুনিকীকরণই হয়নি। তাহলে এই গ্রন্থাগারের আধুনিকীকরণ করানো হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। না হলে কিন্তু অনেক বইয়েরও সমস্যা হয়, আবার অনেক মানুষরা বইও কিন্তু পাঠকরা বই সহজে পায় না। অর্থের অভাব তো আছেই। অবকাঠামোগত সমস্যা থাকে, যেগুলো সরকারের কাছে, প্রশাসনের কাছে মেটানোর জন্য আমাদের আপিল করা উচিত। পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলন মূলত ঔপনিবেশিক যুগের নবজাগরণ থেকে শুরু হয়ে স্বাধীনতার পরে ১৯৮০ সালের পাবলিক লাইব্রেরি আইন দ্বারা সংগঠিত হয়। আজকের দিনে যে ডিজিটাল লাইব্রেরি এবং অনলাইন সেবা আছে, হ্যাঁ, এগুলো এই অনলাইন সেবা, ডিজিটাল লাইব্রেরি পশ্চিমবঙ্গে গ্রন্থাগার আন্দোলনের একটা নতুন ধাপ। ঠিক আছে? পরীক্ষায় মনে রাখার মতন কি পয়েন্ট বলতে, ১৯২৫ সালে তোমাদের বললাম যে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। ১৯০৩ সালে গড়ে ওঠে কি ইম্পেরিয়াল লাইব্রেরি, এবং ১৯৪৮ হয়ে যায় সেটা ন্যাশনাল লাইব্রেরি। এটা মনে রাখবে। ১৯৭৯ হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। আমাদের লাইব্রেরি সার্ভিসের হেড কোথায়?
কলকাতা ডাইরেক্টরেট অফ লাইব্রেরি সার্ভিস। ওকে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তোমার বাকি যে টেক্সট থেকে যে যেটা বোল্ড হরফে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মনে রাখা বা একটু গ্রাহ্য নিয়ে পড়াশোনার চেষ্টা করবে, তাহলে কিন্তু এমসিকিউতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর আমরা কিছু এমসিকিউ দেখে নিই এই লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ প্রথমে যে চ্যাপ্টারটি পড়লাম সেটা থেকে। এই কোশ্চেনগুলি কিন্তু বিভিন্ন লাইব্রেরি পরীক্ষায় এসেছে, তাই তোমাদের সেখান থেকে নিয়ে কিন্তু এখানে সেট করেছি। কে প্রথম লাইব্রেরিকে সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে ব্যাখ্যা করেছিলেন? আমরা সবাই জানি যে ডক্টর এস.আর. রঙ্গনাথন তার কোন বইয়ের মাধ্যমে রাখেন? দ্য 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, তার মাধ্যমেই তিনি সোশ্যাল ইনস্টিটিউশন কথাটি ইউজ করেন, এই সোশ্যাল ইনস্টিটিউশন কথাটি। ঠিক আছে, এটি কত সালে প্রকাশ হয়? 1931-এ, 1931-এ। 5 লস লস অফ লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্স, সায়েন্স। ঠিক আছে, শর্টে লিখে দিলাম। লাইব্রেরি একটি সামাজিক প্রতিষ্ঠান, কারণ এটি সমাজের চাহিদা পূরণ করে, এটি শুধু বই রাখে, এটি ব্যক্তিগত সম্পত্তি নাকি এগুলোর কোনোটিই নয়। তাহলে এটি কি ব্যক্তিগত সম্পত্তি? না, এটি ব্যক্তিগত সম্পত্তি না। এটি শুধু বই রাখে? না। তাহলে এটি কি? এটি সমাজের চাহিদা পূরণ করে। ঠিক আছে, 5 লস অফ লাইব্রেরি সায়েন্স 1931-এর মাধ্যমে কোন ধারণাটি স্পষ্ট হয়? কোন ধারণাটি? এটি হলো লাইব্রেরি হলো বইয়ের গুদাম, এই ধারণা? না, এই ধারণা নয়। লাইব্রেরি হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। হ্যাঁ, লাইব্রেরি একটি সামাজিক প্রতিষ্ঠান, এই ধারণাটি স্পষ্ট হয়, তাই তো? লাইব্রেরি সমাজে কোন ভূমিকা পালন করে না? শিক্ষা প্রসার, শিক্ষা প্রসার করে না বলেছে এখানে, কিন্তু লক্ষ্য করবে করে না। শিক্ষা প্রসার কি? শিক্ষা প্রসার করে তো। সংস্কৃতি সংরক্ষণ, অবশ্যই সংস্কৃতি সংরক্ষণ করে, এবং আহ, সামাজিক সামাজিক চেতনা বৃদ্ধি, সেটাও করে। ব্যক্তিগত লাভের জন্য ব্যবসা, না, ব্যক্তিগত লাভের জন্য ব্যবসা লাইব্রেরি কেন করতে যাবে? লাইব্রেরি সমাজের জন্য এই ভূমিকাটি পালন করে না। ঠিক আছে, বাকি এগুলো সবই করে। তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে এটি। কে বলেছেন লাইব্রেরি ইজ দ্য পিপলস ইউনিভার্সিটি? তখন প্রথমেই বললাম যে ডক্টর এস.আর. রঙ্গনাথন বলেছেন। লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশনের সাথে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত? তাহলে দেখে নেওয়া যাক। নলেজ ডিসেমিনেশন, অর্থাৎ জ্ঞানের প্রচার, প্রফিট মেকিং, প্রাইভেট ওনারশিপ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নয়, প্রাইভেট ওনারশিপ নয়, প্রফিট মেকিং নয়, হচ্ছে জ্ঞানের প্রসার। নলেজ ডিসেমিনেশন অর্থাৎ জ্ঞানের জ্ঞানের প্রচার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে এসেছে ঠিক আছে, এসেছে। এরপরে লাইব্রেরি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? লাইব্রেরি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? লাইভ, লিব্রা, লেবি না লিভার? তাহলে লিভার শব্দ থেকে এসেছে। লিভার থেকে কিন্তু লাইব্রেরি শব্দটির উৎপত্তি। তাহলে তোমরা মনে রাখবে যে লিভার শব্দ থেকে, লিভার শব্দ থেকে লাইব্রেরি শব্দটি এসেছে। এটা একটা হচ্ছে ল্যাটিন শব্দ। লাইব্রেরি অ্যান্ড ডেমোক্রেসি সম্পর্কিত সঠিক উক্তি কোনটি? অর্থাৎ গণতন্ত্র এবং গ্রন্থাগার, এ নিয়ে সঠিক উক্তি কোনটি? তাহলে প্রথমে কি আছে? লাইব্রেরি এনসিওরস ইকুয়ালিটি অফ অ্যাক্সেস টু নলেজ, অর্থাৎ গ্রন্থাগার কি নিশ্চিত করে সামাজিক সমতা এবং জ্ঞানের অ্যাক্সেস করা, কোনো কিছু গ্রহণ করা। লাইব্রেরি ইজ অনলি ফর এলিটস, না, লাইব্রেরি এলিটস নয়। লাইব্রেরি প্রমোট সেন্সারশিপ, নো, এটা হতে পারে না। লাইব্রেরি রেস্ট্রিক্টস ফ্রি ফ্লো ফর ইনফরমেশন, না। উত্তর কোনটি? লাইব্রেরি এনসিওর, অর্থাৎ গ্রন্থাগার নিশ্চিত করে কি আমাদের যে সমতা, সৌভ্রাতৃত্ববোধ, সমতা, সামাজিক সমতা এবং অফ অ্যাক্সেস টু অফ ইকুয়ালিটি অফ অ্যাক্সেস টু নলেজ, অর্থাৎ সবাই তথ্যের সমান অধিকার বা তথ্যের সমান প্রাপ্তির অধিকার কিন্তু এনশিওর করে কে? লাইব্রেরি অ্যান্ড ডেমোক্রেসি। এই উক্তিটি সম্পর্কিত সঠিক উক্তি, তাই না? ইউনেস্কোর
পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো 9 নম্বর কোশ্চেনে কি বলছে, ইউনেস্কোর যে পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো, হ্যাঁ ম্যানিফেস্টো মানে হচ্ছে একটা ছোট্ট বই যেটাতে তাদের পলিসি টার্ম সবকিছু লেখা থাকে। তো তাই যে ইউনেস্কোর যে পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো যেটি 1994 প্রকাশিত হয়, সেই অনুসারে লাইব্রেরির যে প্রধান সামাজিক উদ্দেশ্য সেটি কি? প্রমোট ডেমোক্রেসি অ্যান্ড লাইফ লং লার্নিং, নাকি বলছে যে গণতন্ত্রের প্রচার করা এবং একটা আজীবন শিক্ষার ধারা তৈরি করা, নাকি এনকারেজ সেন্সারশিপ, ফোকাস অন একাডেমিক রিসার্চ, নাকি রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু চিলড্রেন? না, এটা তো কোনোদিনই না যে বাচ্চাদের রেস্ট্রিক্ট করা অ্যাক্সেসে। ফোকাস অন একাডেমিক রিসার্চ অনলি, না শুধুমাত্র একাডেমিক রিসার্চ নয়। এনকারেজ সেন্সারশিপ, নো। প্রমোট ডেমোক্রেসি অ্যান্ড লাইফ লং লার্নিং, হ্যাঁ আজীবন শিক্ষার জন্য তো অবশ্যই একটা সামাজিক উদ্দেশ্য হিসেবে কাজ করে, এবং ডেমোক্রেসি প্রমোট করার ক্ষেত্রেও কিন্তু লাইব্রেরি ইজ দ্য মেইন ইনস্টিটিউশন, রাইট? তো এটা ইউনেস্কো পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টোতে উল্লেখ করে, এটা সামাজিক উদ্দেশ্য, ঠিক আছে? তো এই হলো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করো, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই জন্য একটা সম্যক ধারণা দেওয়ার জন্য এমসিকিউ গুলো অ্যাড করেছি তোমাদের জন্য। হু ইজ দ্য কল্ড, এটা হচ্ছে লাইব্রেরি মুভমেন্ট থেকে, ঠিক আছে? এবার লাইব্রেরি মুভমেন্ট থেকে যে কোয়েশ্চেনগুলো, তো ভারতে এবং বিশ্বে যে গ্রন্থাগার আন্দোলন সে নিয়ে। হু ইজ কল্ড ফাদার অফ লাইব্রেরি মুভমেন্ট ইন ইন্ডিয়া? কে? তো আমরা সবাই জানি যে ডক্টর এস আর রঙ্গনাথন, তাকে গ্রন্থাগার আন্দোলনের জনক বলা হয় ভারতে। দ্য ফার্স্ট পাবলিক লাইব্রেরি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাট, কোথায় পাবলিক লাইব্রেরি কোথায় প্রথম স্থাপিত হয়? তোমরা বলো, কলকাতাতে? কলকাতাতে, দিল্লিতে, বোম্বেতে, না ত্রিবান্দ্রমে? কোথায় হয়? অবশ্যই ত্রিবান্দ্রম। ফার্স্ট পাবলিক লাইব্রেরি হচ্ছে কোথায়? ফার্স্ট পাবলিক লাইব্রেরি হচ্ছে ফার্স্ট পাবলিক লাইব্রেরি হচ্ছে পাবলিক লাইব্রেরি ত্রিবান্দ্রম, ফার্স্ট পাবলিক লাইব্রেরি, ওকে। এবং এটি কিন্তু কেরালা রাজ্যের একটি লাইব্রেরি, কেরালা রাজ্যের স্টেট লাইব্রেরি, সেটাকে কিন্তু বলা হচ্ছে এখন স্টেট লাইব্রেরিটা রাজ্য গ্রন্থাগারের মর্যাদা পেয়েছে, কিন্তু আগে সেটি কি ছিল? নাম ছিল কি? ত্রিবান্দ্রম পাবলিক লাইব্রেরি, এবং সেটা এখন জানি আমরা যেটাকে স্টেট লাইব্রেরি অফ কেরালা বা কেরালা's স্টেট লাইব্রেরি, রাইট? তো হুইচ লাইব্রেরি অ্যাক্ট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট লাইব্রেরি রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া? কেরালা পাবলিক লাইব্রেরি, না তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি, নাকি ওয়েস্ট বেঙ্গল, নাকি অন্ধ্রপ্রদেশ? আমরা প্রথম জানি যে প্রথমে তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয়, ঠিক আছে? তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। তারপর রাজা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন, আরআরএলএফ। আরআরএলএফ খুব গুরুত্বপূর্ণ সংস্থা, এটা নিয়ে একটা চ্যাপ্টারই পড়ানো যায়। তো এটা কবে চালু হয়? 1972-এ। 1972-এ এর এস্টাবলিশড হয় আরআরএলএফ। ন্যাশনাল লাইব্রেরি কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947-এ, ভারত স্বাধীনের পরের বছর, ঠিক আছে? এবারে এখানে যদি ইম্পেরিয়াল লাইব্রেরি থাকতো তাহলে কিন্তু অন্য সাল হতো, ঠিক আছে? তখন ইম্পেরিয়াল লাইব্রেরির যে প্রতিষ্ঠা স্থান সেটি হতো, কিন্তু এখানে আছে ন্যাশনাল লাইব্রেরি, তাই এটি হবে, ঠিক আছে? ইম্পেরিয়াল লাইব্রেরি হিসেবে 1948 সালে ন্যাশনাল লাইব্রেরি হয়। পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কবে পাস হয়? পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয় 1979-তে। 1979-তে। কোন গ্রন্থাগারকে ভারতে হাউস অফ কমন্স বুকস বলা হয়? কমন্স বুকস মানে যেখানে আহ, এটা হচ্ছে একটা জাতীয় ডিপোজিট লাইব্রেরি। কমন্স বুকস এটা হচ্ছে যে কোনো প্রকাশক যদি কোনো বই প্রকাশিত হয় তাহলে তার একটি কপি রাখা বাধ্যতামূলক। সেটি হচ্ছে কোথায়? কনেমারা পাবলিক লাইব্রেরি। কোথায় আছে? চেন্নাই আছে, ঠিক আছে? এটা হচ্ছে এক রকমের কি লাইব্রেরি? জাতীয় ডিপোজিট লাইব্রেরি, ন্যাশনাল ডিপোজিট লাইব্রেরি, এখানে ডিপোজিট করা হয় কোনো বই। 8 নম্বরের কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যে দ্বিতীয়বার গ্রন্থাগার আইন পাস হয়? মানে প্রথমবার হয়েছিল, তারপর দ্বিতীয়বার হয়, তার আধুনিক পরিকাঠামোর জন্য এবং নানা রকম সংস্কার অর্থায়ন অর্থানুকূল্যের জন্য এই দ্বিতীয়বার গ্রন্থাগার আইন পাস হয়
অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে মহারাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ নয়, অন্ধ্রপ্রদেশ হয় দ্বিতীয়বার গ্রন্থাগার আইন পাস। কখন কখন? 1960-এ একবার হয়, 1960-এ একবার হয়, আর তার মোটামুটি 4 বছর পরে 1964-তে হয় আরো একবার। ঠিক আছে? তো সংস্কারের জন্য গ্রন্থাগার আইন পাস হয়। এছাড়া অন্য কোনো কারণ থাকেনি। গ্রন্থাগার আন্দোলনের সাথে যুক্ত দিল্লি পাবলিক লাইব্রেরি কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে দিল্লি পাবলিক লাইব্রেরিতে কিন্তু ইউনেস্কো কিন্তু সমর্থন করেছিল এবং তাদের সহযোগিতায়, তাদের হেল্পেই কিন্তু দিল্লি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয়? কবে পালিত হয়? সেই জন্মদিন, সেই দিন কার জন্মদিন হিসেবে পালিত হয়? আমরা আগেই বলেছি যে ডক্টর এস.আর. রঙ্গনাথন ভারতে গ্রন্থাগার আন্দোলনের জনক যিনি, তাকে বলা হয় ন্যাশনাল এস.আর. রঙ্গনাথনকে, এবং তার জন্মদিনটি এই 9ই আগস্ট। 9ই আগস্ট তার জন্মদিন। 9ই আগস্টের জন্মদিনেই কিন্তু আমরা জাতীয় গ্রন্থাগার দিবস পালন করি। কে ছিলেন ভারতের প্রথম ফেডারেল লাইব্রেরি সার্ভিসের প্রধান? ফেডারেল লাইব্রেরি বি.এস. কেশবন ছিলেন। ঠিক আছে? তো বি.এস. কেশবন ছিলেন ভারতের প্রথম ফেডারেল লাইব্রেরি সার্ভিস, এবং তিনি প্রথম ন্যাশনাল লাইব্রেরিয়ান ছিলেন। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলি কিন্তু বারবার পরীক্ষায় আসে, এই ধরনের কোয়েশ্চেন আসে, আমি আরও পরবর্তীতে করাবো। তোমরা এখন শুধু ক্লাসগুলো করে যাও। হু রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ পাবলিক লাইব্রেরি মুভমেন্ট ইন ইংল্যান্ড? তাহলে ইংল্যান্ডে কে পাবলিক লাইব্রেরি মুভমেন্ট করেন? দ্য বোস্টন পাবলিক লাইব্রেরি is tax supported library, the world largest library by collection size, which library known as the National Library of USA? এই কোয়েশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কোয়েশ্চেনগুলি তোমরা কিন্তু নিজেরা করবে এবং আমাকে মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই পিডিএফ ফাইলটি তোমাদের টেলিগ্রাম গ্রুপে এলআইএস বেঙ্গল প্রিপারেশন চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে কিন্তু পেয়ে যাবে তোমরা। সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলি তোমরা সলভ করবে, তাতে তোমাদের এটা একটা হোমওয়ার্ক হিসেবে কাজ করবে এবং তোমাদের রিভাইজও হবে সাথে সাথে, তাই না? তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। আর ধন্যবাদ ক্লাসটি করার জন্য, ক্লাসটি দেখার জন্য। পরবর্তীতে ক্লাস হবে আমাদের এর পরের চ্যাপ্টার, রুল অফ লাইব্রেরিজ ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। ঠিক আছে? তাহলে টাইপস অফ লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, একাডেমিক লাইব্রেরি, স্পেশাল লাইব্রেরি, যে নানা রকমের গ্রন্থাগার আছে, সেগুলো নিয়ে আমাদের যে ক্লাস সেটি কিন্তু পরবর্তীতে হবে। অর্থাৎ এই সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস তোমরা প্রত্যেক সপ্তাহে পাবে। আর এর চেয়ে যদি আরও বেশি কিছু চাও, বেশি যে এমসিকিউ চাইছি, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এই ক্লাসগুলো পরপর করে যাও, এখন নোটিফিকেশন আসতে দেরি আছে, ততদিন তোমাদের নিজস্ব সিলেবাস যে এসএসসির সিলেবাস তা কিন্তু শেষ হয়ে যাবে। তাই তোমরা যত্ন সহকারে নিজের পড়াশোনা করো এবং প্রস্তুতি নাও এলআইএস বেঙ্গল প্রিপারেশন চ্যানেলের সাথে। নমস্কার, ধন্যবাদ সকলকে। ওকে, শুভরাত্রি।